আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার কে চালাচ্ছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস? তিনি কি স্বাধীন, সার্বভৌম, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে, পক্ষে কিংবা বিপক্ষে? বা তিনি কি দেশপ্রেমিক? তিনি কি আমেরিকার এজেন্ট? তিনি কি ভারতকে তোয়াজ করার চেষ্টা করছেন? নাকি তিনি যাদের কথা বলেন সমন্বয়ক, অর্থাৎ সাধারণ ছাত্র এবং জনতা যারা এই আন্দোলন করেছেন, সেই আন্দোলনের প্রতিনিধি রূপে তার সঙ্গে যে সকল সমন্বয়ক রয়েছেন এবং যাদের দুজন সদস্য ইতিমধ্যে উপদেষ্টা রূপে তার সঙ্গে রয়েছেন, তাদেরকে নিয়ে তিনি কি সরকার চালাচ্ছেন? নাকি এই সরকারের পিছনে সেনাবাহিনীর একটি প্রচ্ছন্ন সমর্থন রয়েছে? তিনি কি সেনাবাহিনীর অধীন, প্রভাবাধীন, নাকি সেনাবাহিনী তার অধীন? তো যাই হোক, এখন জেনারেল ওয়াকার সাহেব যদি 5 বছর বা 3 বছর 4 বছর শেখ হাসিনার অধীনে সেনাপ্রধান থাকতেন, তখন পরিস্থিতি কি হতো সেটা বলতে পারবো না। কিন্তু সেনাপ্রধান হওয়ার আগ পর্যন্ত তিনি তার যে ক্যারিয়ার, আইকেবি বা ইকবাল যেভাবে বললেন যে সরকার না বললে এটা কোনো বক্তব্য নয়, এখন তার সরকার এত পাওয়ারফুল, এত শক্তিশালী হয়ে পড়েছে যে সেনাপ্রধানের যে বক্তব্যটি, সেই বক্তব্যটি তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বলে মনে হলো না বা মেনশনেবল মনে হলো না। তো এই যে দৃশ্যপট রচিত হলো, সেনাপ্রধানের বক্তব্য ভার্সেস ডক্টর মোহাম্মদ ইউনূসের কাউন্টার, যেটাকে বলা হয় যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার কি পরিণতি হয় সেটি এখন দেখার বিষয়। এবং এই যে বর্তমান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি অলৌকিকভাবে সেনাপ্রধান হয়ে গেছেন, এটি ইটস এ রং সিলেকশন অফ শেখ হাসিনা। তিনি শেখ হাসিনার আত্মীয়, কিন্তু আত্মীয় ভূয়ার মতোই উজ্জ্বল বা তার শ্বশুরের মতোই উজ্জ্বল। এবং খুব অল্প সময়ের মধ্যে যখন একটা পলিটিক্যাল সমস্যা আসলো, তখন তিনি আত্মীয়তার বন্ধনের ঊর্ধ্বে গিয়ে এবং সমস্ত পারিবারিক বন্ধনের ঊর্ধ্বে গিয়ে তিনি যে দক্ষতা দেখালেন এবং সেনাবাহিনীকে রক্ষা করে যে ভূমিকা তিনি গ্রহণ করলেন, এটি বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে, অনন্য ইতিহাস হয়ে থাকবে। এবং এখনো পর্যন্ত তিনি যে কথা বলছেন, ধীর স্থির ভাবে তিনি যে চলছেন, এবং এখনো পর্যন্ত একটা টু শব্দ তার মুখ থেকে বের হয়নি যা নিয়ে সমালোচনা হতে পারে। প্রতি সম্প্রতি তিনি একটি বক্তব্য দিয়েছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন অথবা সংস্কার হবে, তারপর 18 মাসের নির্বাচন, হোয়াট এভার মেবি। তিনি এই 18 মাস যে একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন, এটি নিয়ে বাংলার জন্য স্বাধীন বাংলাদেশে, এমনকি পাকিস্তান জমানাতে সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেনাবাহিনীর পক্ষ অবলম্বন করা ছাড়া বা সেনাবাহিনীর পক্ষ ত্যাগ করা ছাড়া কোনোদিন ক্ষমতার পট পরিবর্তন আমাদের দেশে হয়নি। আরেকটি হয়েছে, সেটা হলো নির্বাচনের মাধ্যমে। তো নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, সেখানেও সেনাবাহিনীর একটা পরোক্ষ ভূমিকা থাকে, কিন্তু সেনাবাহিনীকে একেবারে তুই মেরে উড়িয়ে দিয়ে ভারতের মতো গণতান্ত্রিক একটি ভাবসাব দেখিয়ে কিংবা লন্ডন আমেরিকা অর্থাৎ পশ্চিমা দুনিয়াতে যেভাবে সামরিক বাহিনীকে ট্রিট করা হয়, আমাদের দেশে আসলে সেটি সম্ভব নয়। তো এরকম ঘটনা, কিন্তু এই বাহিনীটি যারা তরুণ তুর্কি, তারা পুলিশ বাহিনীর মতো নিজেদেরকে জলাঞ্জলি দেয়নি, এবং আপ টু কর্নেল পর্যন্ত, অর্থাৎ সেকেন্ড লেফটেন্যান্ট থেকে কর্নেল পর্যন্ত, তারা সবসময়ই তাদের যে প্রফেশনালিজম
এটি বজায় রাখার চেষ্টা করেছে। দ্বিতীয় যে বিষয়টি হলো আরেকটা থেকে জুডিশিয়ারি। পাকিস্তানের জুডিশিয়ারিটা, আমি যেহেতু আইনের ছাত্র, আমার কাছে ক্ষেত্র বিশেষে ভারতের জুডিশিয়ারির চাইতেও ভালো মনে হয়। এমনকি অনেক ক্ষেত্রে, বিশেষ করে পাকিস্তানের কেন্দ্রীয় যেটা সুপ্রিম কোর্ট রয়েছে, নিম্ন আদালতের কথা বলছি না, মুস্তাফিজ, তিনিও শেখ হাসিনার আত্মীয় ছিলেন। শেখ হাসিনার মতো যদি তার ক্ষমতা থাকতো বা থাকে, বা আমেরিকা যদি তাকে ওইরকম গ্রিন সিগন্যাল দেয়, তাহলে এই যে জেনারেল ওয়াকারুজ্জামান তার অনুমতি ছাড়া তিনি কি করে এই ধরনের একটি বক্তব্য দিলেন, এটি নিয়ে একটি আলাদা টাগ অফ ওয়ার শুরু হতে পারে। কিন্তু বাস্তবতা হলো যে জনাব ইউনূস যাই বলুন না কেন, হি ইজ এ বাই প্রোডাক্ট অফ আমেরিকা, হি ইজ এ সেকেন্ড বাই প্রোডাক্ট অফ প্রথম আলো, অ্যান্ড হি ইজ এ মানে বাই চান্স সিলেকশন অফ সমন্বয়ক। এর বাইরে এই আন্দোলন, সরকার প্রধান হওয়া, মানুষের মধ্যে আনন্দর যে বন্যা, এটি রীতিমতো বয়ে গিয়েছে এবং সরকারকে রীতিমতো অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ভয়েস অব আমেরিকার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন আমেরিকাতে বসে, এবং তাকে যখন এই বিষয়টি নিয়ে আলোচনা, এই বিষয়ে তাকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন যে এটা আমার বক্তব্য নয় বা আমাদের বক্তব্য নয়। তো তার যে মুখভঙ্গি, ভুরু কুঁচকানো এবং তার যে বিরক্তি, এটি দেখে মনে হলো যে তিনি জেনারেল ওয়াকারের এই বক্তব্য দ্বারা যথেষ্ট বিব্রত বোধ করছেন, আহত হচ্ছেন, এবং তার যদি ক্ষমতা থাকে, অন্য কোনো দেশে ঘটেছে কিনা আমার জানা নাই, কিন্তু আইনের একজন ছাত্র হিসেবে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যারা অ্যাপিলেট ডিভিশনে ছিলেন তাদের অনেকেই চিনতাম, প্রধান বিচারপতির সঙ্গে একটা সম্পর্ক ছিল। তো সব মিলিয়ে এটি আমাকে বিমর্ষ করেছে, হতাশ করেছে যে বিচার বিভাগকে আমরা এমন একটা জায়গাতে নামিয়ে এনেছি, এখান থেকে উপরে তোলার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, অনেকগুলো ভালো ভালো কাজ করতে হবে, দৃষ্টান্তমূলক কাজ করতে হবে। তো যেটা বলছিলাম যে আমাদের দেশে আসলে সামরিক বাহিনীকে বাদ দিয়ে কোনো শাসন চলেনি, কখনো চলেনি। বিভিন্ন সময় এটাতে এরশাদ বলেন, বেগম জিয়া বলেন, হাওয়া ভবন বলেন, শেখ হাসিনা বলেন, তারা সামরিক বাহিনীর উপর তাদের কর্তৃত্ব বিভিন্ন সময় প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছে। এটার একটা দফা রফা করে ছাড়বেন। বরং এই বিষয়টি নিয়ে তিনি যদি খোলামেলা আলোচনা করতেন এবং বলতেন যে হ্যাঁ, 18 মাস কেন, আমরা তো চেষ্টা করছি আরো আগে ক্ষমতা হস্তান্তর করার জন্য, এটা নিদারুণ একটা কূটনৈতিক ডিপ্লোম্যাটিক রিপ্লাই হতো যে 18 মাস তো অনেক সময়, আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি যে 8 মাসের মধ্যে একটা নির্বাচনটা করে দেওয়া যায় কিনা, সবকিছু নির্ভর করে জনগণের আশা আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলো যারা স্টেক হোল্ডার, তাদের চিন্তা চেতনা। তো এই সমস্ত কথাবার্তা না করে তিনি চোখে মুখে বিরক্তি ফুটিয়ে তুললেন এবং ক্রোধে তার চোখ দুটো গোল হয়ে গেল, এবং তিনি যথেষ্ট বিরক্ত প্রকাশ করে ভারতের যে সুপ্রিম কোর্ট বা ভারতের যে হাইকোর্ট, তাদের চাইতে সবসময় ঐতিহাসিক ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জনগণের পক্ষে পাকিস্তান সুপ্রিম কোর্ট। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমরা এই পাকিস্তান সুপ্রিম কোর্টের সেই যে ভালো নজির, এটি আমাদের সুপ্রিম কোর্ট আমরা এখন পর্যন্ত অনুসরণ করতে পারিনি। ফলে দেশের বিভিন্ন জায়গাতে যত অনাচার হয়েছে, অবিচার হয়েছে, তারপর ডাউন ঠিক কলা ভর্তা টাইপের, আলু ভর্তা টাইপের, কিংবা ব্যক্তিত্বহীন, এরকম লোভী, এরকম কোনো বদনাম এই ভদ্রলোক সম্পর্কে কেউ করতে পারেনি, কখনোই করতে পারেনি। তো যখন এই ভদ্রলোককে সিলেক্ট করা হলো,
তার একমাত্র যোগ্যতা শেখ হাসিনা মনে করেছিলেন আত্মীয়। ঠিক আছে, আত্মীয়। তিনি যার আত্মীয়তার কারণে তিনি এখানে আসছেন, তার শ্বশুর সম্ভবত, জেনারেল ফল হয়েছে সবকিছুর, সেগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের জুডিশিয়ারিতে কি সব ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার বাস্তব প্রমাণ আমরা শেখ হাসিনার জমানাতে দেখেছি। সেখানে একজন প্রধান বিচারপতিকে মারধর করে চর থাপ্পড় দিয়ে অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, তাকে গালাগাল করা হয়েছে এবং তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।